অবসর নেওয়ার পর মানুষের জীবনে শুধু কাজের অভাব হয় না, আসলে বদলে যায় তার পরিচয় বোধ আর দৈনন্দিন ছন্দ। দীর্ঘদিন যে মানুষটা দায়িত্ব, নিয়ম আর ব্যস্ততার মধ্যে নিজেকে চিনেছে, অবসরের পর হঠাৎ সে কাঠামোটা ভেঙে যায়। তখন কেউ অকারণে বেশি কথা বলে, কেউ ছোটখাটো বিষয়ে নাক গলায়, কেউ আবার চুপচাপ হয়ে যায়। পরিবার অনেক সময় এই বদলটাকে বিরক্তি হিসেবে দেখে, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা তখন নিজের জন্য একটা নতুন কাজ, নতুন মানে খুঁজে ফেরে। আজকের গল্প সেরকমই এক অবসরপ্রাপ্ত মানুষকে নিয়ে। সমরেশ বসুর লেখা গল্প দিন যাপন আজকে পাঠ করব। গল্প পাঠে আমি হৈমন্তী। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনতে থাকুন আজকের গল্প। রাতের খাবার শেষ করেন নির্মলেন্দু। টেবিলের ওপাশে স্ত্রী বসে থাকেন চুপচাপ। খাওয়া শেষ হলে 10 মিনিট ছাদে হেঁটে এসে বিছানায় চলে যান। আজ একটু অন্যরকম হলো। স্ত্রী বললেন, তোমার সঙ্গে একটু কথা ছিল। নির্মলেন্দু ওষুধ কোম্পানির জাদরেল সাহেব ছিলেন। 6 মাস আগে অবসর নিয়েছেন। তার কপালে ভাঁজ পড়ল। স্ত্রী কিন্তু কিন্তু করে বললেন, রোজ সিনেমায় না গেলেই কি নয়? নির্মলেন্দু সোজা হলেন। খানিক চোখ বন্ধ রেখে জিজ্ঞাসা করলেন, এবার কে বলল? ছোট খোকা। স্ত্রী নিচু গলায় বললেন, উঠে গেলেন নির্মলেন্দু। হাত মুখ ধুয়ে সোজা অন্ধকার ছাদে। এখনো ছেলেরা বাড়ি ফেরেনি। সল্টলেকের এই বাড়ি তারই টাকায় তৈরি। বড় ছেলে স্ত্রী এই বাড়িতে থাকতে চান না, কিন্তু তার স্বামীর জন্য সেটা পারছেন না। ছোট ছেলে এখনো বিয়ে করেনি, করলে একই অবস্থা হতে পারে। এখন প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে যান নির্মলেন্দু, সাদা কেটস এবং শর্টস গেঞ্জি পরে। ফিরে এসে চা খান, কাগজ পড়েন এবং বাথরুমে ঢোকেন। দাড়ি কামানো, স্নান সেরে এসে একেবারে তৈরি হয়ে ব্রেকফাস্ট খেতে বসে যান। ঠিক 9টা নাগাদ পুরো দস্তুর পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরেন ঠিক 6টায়। বাড়ি ফিরে পরিষ্কার হয়ে 1 কাপ চা আর সামান্য কিছু খেয়ে বই নিয়ে বসেন। রাত 9টায় রাতের খাবার। স্ত্রী বলেছিলেন, অবসর নেওয়ার পর নিত্যদিন এভাবে বেরোনো কেন? তিনি কি নতুন করে কোথাও চাকরি নিয়েছেন? জবাব দেননি নির্মলেন্দু। চাকরি যতদিন ছিল ততদিন কোনো ব্যাপারে প্রশ্ন করার সাহস স্ত্রীর ছিল না। আগে অফিসের গাড়ি আসতো দরজায়, এখন হেঁটে টার্মিনাসে যান। প্রয়োজন হলে 2টো বাস ছেড়ে দিয়ে লাইনে দাঁড়ান সিট পাওয়ার জন্যে। ডালহাউসিতে নেমে ধীরে ধীরে ফুটপাথ ধরে চক্কর মারেন কয়েকটা। এত বছর এ পাড়ায় এসেছেন, কিন্তু ডালহাউসিটাই ভালো করে দেখার সুযোগ পাননি। এখন দেখছেন ফুটপাতে মানুষ হাঁটতে পারে না। এত ভাঙা চোরা নোংরা জানা ছিল না। রাজভবনের দিকটায় তবু হাঁটা যায়। 11টা নাগাদ তিনি ইডেন গার্ডেনে পৌঁছে যেতেন। সেখানে বসে থাকতেন ঠিক 5টা পর্যন্ত। সেই ছেলেবেলায় তিনি ইডেনে আসতেন মিলিটারিদের ব্যান্ড শুনতে। আর আসা হয়নি। প্যাগোডার কি দুরবস্থা, তবু গাছপালার মধ্যে বসে থাকাটা খুব খারাপ লাগতো না। আশেপাশের গাছতলায় রোজ নতুন নতুন প্রেমিক প্রেমিকার ভিড়। সবাই নিম্ন অথবা মধ্যবিত্ত। স্কুলের মেয়েও আছে। প্রথম প্রথম খুব রাগ হতো। একটানা সকাল 11টা থেকে সমানে প্রেম করে গেলে দেশ তাদের কাছে কি পাবে? শেষ পর্যন্ত এসব উপেক্ষা করেছিলেন। তখন ঘুম আসতো। ঘুমালে সময় দিব্যি চলে যেত। এক রাত্রে স্ত্রী বললেন, বড় খোকা খুব রাগ করছিল। কেন? তার আবার কি হলো? তুমি দুপুরে ইডেন গার্ডেনে গিয়েছিলে? হকচকিয়ে গিয়েছিলেন নির্মলেন্দু। উত্তরের অপেক্ষা না করে স্ত্রী বলে গেলেন, ওর অফিসের লোকজন কি সব সার্ভে করার জন্য ওখানে গিয়েছিল। তাদের একজন তোমাকে চিনতে পারে। তুমি ঘুমোচ্ছিলে বলে ডাকেনি। বড় খোকা বলছিল, কাজকর্ম নেই যখন তখন বাড়িতেই ঘুমোলে ভালো হয়।
চোয়াল শক্ত হয়েছিল নির্মলেন্দুর, কিন্তু মুখে কিছু বলেননি। তবু রোজ বেরিয়ে যাওয়ার পেছনে যে রহস্য ছিল তা এদের কাছে পরিষ্কার হয়ে যাওয়াতে একটু খারাপ লেগেছিল। কিন্তু পরের দিনও ঠিক 9টায় সেজে গুজে বাড়ি থেকে বের হয়েছিলেন। হাঁটাহাঁটি করে মেট্রো সিনেমায় দুপুরের ছবি দেখে সময় কাটালেন ভালোভাবে। কিন্তু কি ছবি? চোখ খোলা রাখতে ইচ্ছে করছিল না। তবে অন্ধকার প্রেক্ষাগৃহে তাকে চিনে ফেলবে কেউ এমন সম্ভাবনা নেই বলে প্রতিদিন বাড়ি ফেরার আগে ধর্মতলা অঞ্চলের সমস্ত সিনেমার নুন এবং ম্যাটিনি শোয়ের টিকিট আগাম কেটে ফেলতে লাগলেন। একবার না জেনে কাটার ফলে সোসাইটি প্রেক্ষাগৃহে তামিল ছবিতেও গিয়েছিলেন তিনি। তবে চোখ বন্ধ করে বসে থাকলে ছবি নিয়ে মাথা ঘামাতে হয় না। তখন ছবি সমানে চলতে থাকে, শব্দ ধীরে ধীরে কান থেকে সরিয়ে ফেললেই চমৎকার ঘুম। শুধু সতর্ক থাকতে হয় যাতে পাশের লোক সেটা বুঝতে না পারে। দুবার এই অবস্থায় তাকে কিঞ্চিত কথা শুনতেও হয়েছে। কি মশাই, টিকিট কেটে হলে এসে ঘুমোচ্ছেন? আজ ছাদে পায়চারি করতে করতে ঠোঁট কামড়ালেন নির্মলেন্দু। ওরা কি খুব হাসাহাসি করেছে এই নিয়ে? তিনি যে সিনেমায় গিয়েছেন তা ছোট খোকা জানল কি করে? কাজ ফেলে সেও যাচ্ছে নাকি? ওই বয়সের ছেলেদের বেলা 12টার শোয়ে তিনি দেখেছেন বটে, কিন্তু তার ছেলে? স্ত্রী বললেন, রোজ রোজ না গেলে নয়, রোজ যে যাচ্ছেন। এই তথ্য কোথায় পেল ওরা? পরদিন ঠিক 9টায় বের হলেন নির্মলেন্দু। বেরোবার আগে মনে হচ্ছিল প্রথমে স্ত্রী, পরে ছোট খোকা তাকে কিছু বলবে, কিন্তু তিনি মোটেই আমল দিলেন না। গম্ভীর মুখে বাড়ি থেকে বেরিয়ে টার্মিনাসে চলে এলেন এবং সেখানে হরিপদ বাবুর সঙ্গে দেখা। খুব বিচলিত অবস্থা ভদ্রলোকের। পাড়ার লোকেদের সঙ্গে এতকাল নিরাপদ দূরত্ব রাখতেন তিনি। রাশভারী অফিসার হিসেবে সবাই তাকে জানে। তবু হরিপদবাবু কথা বললেন। রায় সাহেব, আপনার সঙ্গে কি মেডিকেল কলেজের কারো চেনা আছে? মেডিকেল কলেজ? কেন? অবাক হলেন নির্মলেন্দু। আর বলবেন না, আমার ভাই ওখানে কাল রাত্রে ভর্তি হয়েছে। হঠাৎ হার্ট অ্যাটাক মাঝরাতে। ভোরে জেনে এসেছি এমার্জেন্সিতে ফেলে রেখেছে, বললে কোনো বেড খালি নেই। কি যে করি! হরিপদবাবু বিচলিত। মনে মনে মেডিকেল কলেজের কাউকে খুঁজে পেলেন না নির্মলেন্দু। হ্যাঁ, বেলভিউ বা ক্যালকাটা হসপিটাল হলে এখনই 2-10টা নাম বলে দিতে পারতেন। তার পর্যায়ে অফিসারদের ওসব জায়গায় ডাক্তারদের সঙ্গে যোগাযোগ ছিল। হরিপদ বাবুর দিকে তাকালেন তিনি। ওষুধ কোম্পানির বড় কর্তা হিসেবে অনেক বিখ্যাত ডাক্তারকে তিনি চিনতেন। বললেন, চলুন দেখি। হরিপদবাবু অবাক। আপনি আমার সঙ্গে যাবেন? আপনি বিপদে পড়েছেন, তাই না? আজ রুট বদল করতে হবে। পকেটে নুন শোয়ের টিকিট যা তিনি অ্যাডভান্স কেটেছিলেন। মেডিকেল কলেজের সামনে নামতে প্রচণ্ড কষ্ট হলো। এত ভিড় ঠেলে গুতোগুতি করে কখনো নামেননি তিনি। হরিপদবাবু বারংবার বলছিলেন তার জন্য নির্মলেন্দুর খুব কষ্ট হচ্ছে। নির্মলেন্দু কিছু বললেন না। এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে নির্মলেন্দু হতবাক। এই নোংরা পরিবেশে প্যাসেজের মধ্যে পাশাপাশি কিছু অসুস্থ মানুষকে ফেলে রেখেছে ওরা। একটি স্বাধীন আধুনিক রাষ্ট্রে এই ব্যবস্থা! সারা জীবন আয়কর দেওয়া একটা লোক এখানে এসে সরকারের কাছ থেকে একটু ভালো পরিবেশ আশা করতে পারে না? হরিপদবাবুর ভাইয়ের মাথার পাশে দাঁড়িয়ে এক ভদ্রমহিলা হাওয়া করছেন, সম্ভবত স্ত্রী। কাতর গলায় বলল, সকালবেলা ডাক্তার রাউন্ডে এসে একবার দেখে গিয়েছেন, কিন্তু চিকিৎসা তেমন ভাবে শুরু হয়নি। নির্মলেন্দু বুঝলেন এদের লোকবল নেই। ঠিক 3 হাত দূরে শোয়া এক রুগী এমন ভাবে কোঁকিয়ে উঠল যে তিনি প্রায় ছিটকে বাইরে চলে এলেন। রুমালে ঘাড় মুছলেন নির্মলেন্দু। দরিদ্র মানুষেরা তাদের আত্মীয়দের সুস্থ করতে এসে ভিড় জমিয়েছেন চারপাশে। কি করা যায়? নির্মলেন্দু হাঁটতে হাঁটতে একটা বোর্ড দেখে ভেতরে ঢুকলেন। দুজন বসেছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কোনো বড় কর্তার সঙ্গে কথা বলতে গেলে কি করতে হয়? একজন ভেতরের দরজা দেখালো। ওখানে আরপি আছেন, চলে যান। নির্মলেন্দু সেই দরজায় পৌঁছে ইংরেজিতে প্রশ্ন করলেন,
ভেতরে আসতে পারি? মধ্যবয়সী ভদ্রলোক একজনকে নির্দেশ দিচ্ছিলেন। মুখ ফিরিয়ে মাথা নাড়লেন। নির্মলেন্দু ভেতরে ঢুকে বললেন, আমি নির্মলেন্দু রায়। কিছুদিন আগেও চাকরি করতাম, এখন অবসরপ্রাপ্ত নাগরিক। আপনি? আমি হাসপাতালের রেসিডেন্সিয়াল ফিজিশিয়ান। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। বলুন। গুড। আমার এক পরিচিত ভদ্রলোকের ভাই গত রাত্রে অসুস্থ হয়ে এই নরকে পড়ে আছেন। তার সুচিকিৎসার ব্যবস্থা করা কি সম্ভব? আরপি হাসলেন। সুচিকিৎসা নিশ্চয়ই করা হবে বা হচ্ছে, তবে আপনি যাকে নরক বললেন সেটাকে স্বর্গে পরিণত করা আমার পক্ষে সম্ভব নয়। যখন সমস্ত দেশ এই শহরটা বিশৃঙ্খলায় অভ্যস্ত হয়ে পড়েছে, তখন আমার একার চেষ্টায় হাসপাতালে শৃঙ্খলা ফিরিয়ে আনা অসম্ভব। বাট ইউ আর পেইড ফর দ্যাট। ঠিকই, কিন্তু 10টা সিটের হাসপাতালে যদি 100টা রোগী আসেন, তাহলে হয় 90 জনকে ফিরিয়ে দিতে হয়, নয় তাদের চিকিৎসার সুবিধে দেওয়ার জন্য এই ব্যবস্থা মানতে হয়। যারা এখানে কাজ করেন তারা যদি মনে করেন অন্য 5টি সরকারি চাকরির সঙ্গে এর কোনো পার্থক্য নেই, তাহলে পরিবেশের অবনতি অবশ্যম্ভাবী। কি হয়েছে আপনার পেশেন্টের? শুনলাম হার্ট অ্যাটাক হয়েছে। আরপি উঠলেন। নির্মলেন্দুকে নিয়ে সোজা পৌঁছে গেলেন হরিপদবাবুর ভাইয়ের কাছে। পরীক্ষা করলেন। তারপর একটু এগিয়ে আরেকটা ঘরে পৌঁছে হাউস সার্জনকে ডেকে প্রশ্ন করলেন। শেষ পর্যন্ত তিনি নির্মলেন্দুকে বললেন, আমি আপনাকে এটুকু বলতে পারি, চিকিৎসার ত্রুটি হচ্ছে না। আমাদের কাছে যথেষ্ট ওষুধপত্র আছে। যদি অন্য কিছু পরীক্ষার দরকার হয় তবে আপনারা তাতে সাহায্য করবেন। হাসপাতালেও ব্যবস্থা আছে, কিন্তু আনঅফিসিয়ালি করলে ব্যবস্থা দ্রুত নেওয়া সম্ভব। আর পেশেন্টের যা কন্ডিশন, তাতে নাড়াচড়া করা ঠিক নয়। একটু ভালো বুঝলে বেডের কথা ভাবা যাবে। নমস্কার। আরপি চলে গেলেন। হরিপদবাবু সব শুনছিলেন। এবার গদগদ গলায় বললেন, উহ, তবু স্যার, আপনার জন্য এসব শুনতে পেলাম। আমি তো থই পাচ্ছিলাম না। সারাটা দিন হরিপদবাবুর ভাইকে নিয়ে কেটে গেল। অসুস্থ মানুষের চিকিৎসায় সাহায্য করতে প্রচুর উৎসাহ দরকার। নির্মলেন্দু সেটা দেখালেন, এবং এরই মধ্যে আর এক ভদ্রলোকের সঙ্গে আলাপ, যার স্ত্রী এমার্জেন্সিতে ভর্তি হয়েছেন। 7 দিন জ্বরে ভুগে, বুকে নিউমোনিয়া হয়েছে, লোকবল নেই। ডাক্তার তার রক্ত পরীক্ষা করতে দিয়েছেন। তিনি সেটা জমা দিতে তালতলায় গেলে রোগী একা হয়ে পড়বেন। নির্মলেন্দু আগ বাড়িয়ে সেটা নিয়ে ছুটলেন। বিকেলে 2 রোগী নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করলেন তিনি। দেখা গেল 2টি পরিবারের সঙ্গে একদিনেই ঘনিষ্ঠ হয়ে পড়েছেন নির্মলেন্দু। বিকেলে আত্মীয়াকে দেখতে আসা ভিজিটাররা তাকেই প্রশ্ন করছেন অসুস্থতা সম্পর্কে। সারাটা দিন বেশ উন্মাদনার সঙ্গে কেটে গেল। ক্রমশ মেডিকেল কলেজের নোংরা পরিবেশে অভ্যাস এসে গেছিল। তিনি দেখলেন এখানকার হাউস সার্জন ডাক্তার পেশেন্ট নিয়ে খুব ভাবেন। একটি দাড়িওয়ালা হাউস সার্জনের কাজ দেখে তিনি তো মুগ্ধ। আজ বাড়িতে ফিরতে দেরি হল। গম্ভীর মুখে বাথরুমে ঢুকে গেলেন তিনি। স্নান করলেন। খুব ক্লান্ত লাগছিল। কাল ওই ভদ্রমহিলার রিপোর্ট পাওয়া যাবে। সকালে সরাসরি তালতলায় চলে যাবেন তিনি রিপোর্ট নিতে। একটা বাচ্চা ছেলে ভর্তি হয়েছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। কেসটা কি? রাত্রে খাবার খেতে বসলেন তিনি, স্ত্রী সামনে। এই সময় হরিপদবাবু এলেন। স্ত্রী উঠে গেলেন। ফিরে এসে জানালেন, হরিপদবাবু এসেছেন। ওর ভাইকে ইনসেন্টিভ কেয়ারের ইউনিটে নিয়ে গিয়েছেন বললেন। উনি এখনো দাঁড়িয়ে আছেন? নির্মলেন্দু জানতে চাইলেন। না। কি ব্যাপার? নির্মলেন্দু অনেক দিন বাদে হাসলেন। তোমার খোকারা এখন থেকে আর আমার ঠিকানা খুঁজে পাবে না। দিন কাটাবার চমৎকার উপায় খুঁজে পেয়েছি আমি, বুঝলে? আজকের গল্প দিন যাপন এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।